ছেলে আমার সবকিছু খুলে উন্মুক্ত করে আস্তে আস্তে আমার কমলায় চাপ দিতে লাগলো। এদিকে আমি লজ্জায় চোখ খুলতে পারছি না। আমার কমলায় চাপ দিতে দিতে এবার আমার নিচে ওর একটা হাত দিল। প্রথমেই তার ছোঁয়াতে আমার নিচটা ভিজে আছে। এবারও একটা হাত দিয়ে চাপ দিতেই ওর হাতটা আমার ভেতরে চলে এলো, আর আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। তারপর সে কিছুক্ষণ এইভাবে হাত চালানোর পর আমি তাকে চিৎকার দিয়ে বললাম, বাবা আমাকে আর কষ্ট দিস না, এবার আমাকে একটু শান্তি দে, আমি আর পারছি না। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য একদম নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি, সাথে আমার নিজের ছেলের সাথে ঘটে যাওয়া একটি মজাদার ঘটনা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আমি একজন গৃহিণী, চিকিৎসক স্বামী আর দুজন ছেলে নিয়ে আমার পরিবার। যদিও আমার 22 বছর বয়সী বড় ছেলে কিরণ পড়াশোনার জন্য ছোট থেকেই আমাদের সাথে থাকতে পারেনি। এখন দিল্লিতে সাংবাদিকতা নিয়ে একটি কোর্স করছে। ছোট ছেলের বয়স 12 বছর, স্কুলে পড়ছে। ব্যস্ততার কারণে আমাদের সাথে থাকে না। মাঝে মাঝে দেখা যায় আমরা প্রতিবার একটা বাৎসরিক পিকনিক করি, যাতে কিরণ আমাদের সাথে ভালো সময় কাটাতে পারে। মূলত প্রতি বছর ভারতের একটি সুন্দর জায়গায় যাওয়া হয়, সবাইকে একসাথে নিয়ে যাওয়া হয়, আর সবাইকে একসাথে পাওয়া যায় বলে আমাদের বেশ আনন্দ হয়। গত বছর ভ্রমণে গিয়েছিলাম এবং নির্দ্বিধায় বলতে পারি এটি আমার জীবনের সেরা একটি ট্যুর। আমি আমার বড় ছেলের কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। অবশেষে দীপাবলির ছুটি চলে আসলো। এই বছরের জন্য আমার স্বামী সিকিমের তুষারবৃত্ত পর্বতমালায় ভ্রমণের পরিকল্পনা করে বসে। আমার দুই ছেলে এক মেয়ে অনেক এক্সাইটেড ছিল। দীপাবলির পরদিন আমরা চলে গেলাম, সেখানে আমাদের একটা আত্মীয় ছিল। এরপর থেকে আমাদের বাইপাস রোডে যাওয়ার কথা ছিল। আমার বড় ছেলে সেদিনই ট্রেনে করে চলে আসে। দীর্ঘ 1 বছর পর আমার সাথে দেখা, কিরণের সাথে দেখা হয়ে আমি ওকে আনন্দে জড়িয়ে ধরি। আমরা আমাদের আত্মীয়ের বাড়িতে গিয়ে আগেই পার্ক করেছিল গাড়ি। আমরা 4 জন গাড়িতে বসে আমাদের যাত্রা শুরু করলাম। আমার স্বামী ড্রাইভ করছিল, আর আমি তার পাশে সিটে বসেছিলাম। আমার দুই ছেলে পেছনের সিটে বসেছিল। অনেকক্ষণ ড্রাইভ করে আমরা ফাইনালি ডিনার করতে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। রেস্টুরেন্টটি বেশ ছোট ছিল এবং এর মেনুতে খুব বেশি কিছু ছিল না। আমরা কিছু লোকাল খাবারের অর্ডার করলাম, কারণ ভেবেছিলাম লোকাল খাবারের স্বাদ ভালো হবে, এবং সত্যিকার অর্থেই খাবারটি অনেক সুস্বাদু ছিল। আমরা সবার জন্য আরও 1 প্লেট অর্ডার করে দিলাম। আমার ছোট ছেলেটা এত পছন্দ করেছিল যে ও সাধারণত যে খাবার খায় তার চেয়ে বেশি রুটি খেয়ে ফেলে। রাতের খাবারের পর আমরা আবার আমাদের গাড়িতে গিয়ে উঠলাম এবং আমাদের ট্রেনও কন্টিনিউ করি। তখন বেশ রাত হয়ে গেছে, আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ওদিকে আমার দুই ছেলে সারা রাত সিনেমা দেখে পার করে দেবে বলে ঠিক করে, তাই তারা সিনেমা দেখতে শুরু করে। আমার হুট বেশ ঘুম চলে এসেছিল। এমন সময় ছোট ছেলের চিৎকারে তন্দ্রা কেটে যায়। জেগে উঠে দেখি ছোট ছেলের পেট ব্যথায় চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমার স্বামী রাস্তার পাশে গাড়ি দাঁড় করালো। ছেলেকে নামিয়ে ওর অবস্থা দেখতে থাকে। ও ধারণা করছে খাবার থেকে ফুড পয়জনিং হতে পারে, হাসপাতালে নিতে হবে। ছেলে ব্যথায় অনেক চিৎকার করছিল, কিন্তু যেখানে গাড়ি থামিয়েছিল তার আশেপাশে কোনো লোক বসতি নেই। তাই আমরা আবার গাড়ি থেকে চলতে লাগলাম, যদি কোনো হাসপাতাল পাওয়া যায় এই আশায়। সৌভাগ্যবশত আমরা একটা সাইনবোর্ড দেখতে পেলাম এবং তাতে একটা ক্লিনিকের ঠিকানা ছিল। আমার স্বামী দ্রুত সেই ঠিকানায় নিয়ে আসে। ছোট ছেলেকে ক্লিনিকে ভর্তি করে ডাক্তার কিছু মেডিসিন দেয় আর বলে আজ রাত সেখানে টেস্ট করার জন্য। কিন্তু হাসপাতাল ছোট হওয়ার কারণে রবির সাথে শুধু একজনই থাকতে পারবে। সিদ্ধান্ত হলো আমি আর আমার বড় ছেলে একসাথে থাকবো, আর আমার ছোট ছেলে তার ছেলের কাছে থাকবে। ভাগ্যক্রমে ক্লিনিকের বাইরে একটা ছোট ব্রেঞ্চ ছিল। আমি আমার বড় ছেলেকে নিয়ে সেখানে বসে অপেক্ষা করতে থাকি, কিন্তু ঠান্ডা বাতাস ওঠায় আমরা গাড়িতে থাকার সিদ্ধান্ত নেই। আমার স্বামী বড় ছেলেকে গাড়ির চাবি দিলেন, তারপর আমরা দুজনে গাড়ির কাছে গেলাম। বড় ছেলে দরজা খুলতেই তারপর আমরা দুজনে গাড়ির পেছনের সিটে বসলাম। গাড়ির ভেতরে আসার সাথে সাথে আমাদের অনেক ভালো লাগলো, আর গাড়িটি বেশ গরম হয়েছিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি বললাম, এটা ভালোই হয়েছে, আমাদের শুরু থেকে এখানেই থাকা উচিত ছিল। কিরণ বলল, হ্যাঁ মা, এখানে গরম আর কমফোর্টেবল। আমার মনে হয় আমরা সহজেই গাড়িতে আমাদের রাত কাটাতে পারবো। আমি বললাম, সেটাই করি। এছাড়াও ভগবানকে অনেক ধন্যবাদ, ছোট ছেলে ঠিক আছে। ওর জন্য সত্যি চিন্তায় ছিলাম। একটা ভালো খবরও আছে। ঠিক আছে। আমি দুই ভাই ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়ে যাই। আনন্দে আমি কিরণকে জড়িয়ে ধরি, ও আমাকে জড়িয়ে ধরলো, আমার পিঠে হাত বোলাতে লাগলো। নিজের অজান্তেই এক গভীর পানির ভর করলো। ছেলের দূরে থাকার ফলে ওর প্রতি একটা অন্যরকম টান কাজ করে, মন চায় সবসময় কাছে পেতে চাই। স্বাভাবিক হবার কথা, কিন্তু ওর হাতের স্পর্শে আমার এমন হতে শুরু করেছে আমি বুঝলাম না। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ছেলে সাবালক হয়েছে, ওর বোঝার কথা সব। কি হচ্ছে এখানে, আর কি করা উচিত? আমাকে ছেড়ে দাও আর নিজেকে কন্ট্রোল করা উচিত ওর এখন। কিন্তু ও আমাকে ছেড়ে দিল না, বরং আমি বুঝতে পারছি ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমরা দুজনেই নিজের অনিচ্ছাস থাকা সত্ত্বেও আমরা সেদিকের দিকে এগিয়ে যেতে থাকি। নিজেকে যেভাবেই হোক নিয়ন্ত্রণ করতে হবে। অনেকটা জোর করে আমি ওর থেকে দূরে সরে এলাম। আমি ভালো করে তাকাতে পারছিলাম না, আমার চোখের জল চলে আসছিল, মাথা ফনফন করছিল। তবু ওর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। ও বলে উঠলো, তোমাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে দেখছি। আমি লজ্জায় লাল হয়ে বললাম, চুপ কর, আমি জানি তুই মজা করছিস। আমাকে অবাক করে দিয়ে ধীরে ধীরে আমার হাতটা টেনে ওর হাতে রাখলো। আমি চোখ তুলে কুডুক্তি ফুটিয়ে সরাসরি ওর চোখের দিকে তাকালাম, আর ও আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার দিকে ঝুঁকে এলো। আমি আমার চেহারায় ওর ভারী উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম।
একটু সময় লাগে, কিন্তু আমি বুঝতে পারলাম ও কি করতে চাচ্ছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ওর মুখ আমার মুখে স্পর্শ করে ফেলেছে। মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল। আমার ইচ্ছে করছিল, কিন্তু আমি কিছুতেই সেটা করতে পারিনি। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু কয়েকটা ধাক্কা দিলেই উল্টো আরো শক্ত করে আমার দিকে ঝুঁকে পড়লো। নিজেকে সামলাতে গিয়ে আবারও আমার হাতে ধরা দিল। এতে করে আমার আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ও আমার আরো কাছে চলে এলো। কিরণকে ছোট থেকেই কাছে পাইনি, কখনো বুঝতে পারিনি মায়ের প্রতি ভালোবাসা কি হয়। এইভাবে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চাইছে। ওকে বুঝিয়ে বললে হয়, মা ছেলে আর নারী পুরুষের ভালোবাসা পার্থক্য বুঝতে পারবে। আবার মনে হলো বিদেশে দেখেছি এইভাবে একে অপরের উদ্ভিদাপন করে সাথে আমাকে গুলিয়ে ফেলেছে। এখানে অনেক কিছুই আলাদা, সেটা ওকে জানতে হবে। কতক্ষণ এভাবে ছিলাম আমার খেয়াল ছিল না, কিন্তু নিজেকে দোষী মনে হলো। যেখানে আমার উচিত ছিল ওকে এসব করতে না দেওয়া, সেখানে কিনা আমি ওকে সায় দিচ্ছি। নিজেকে ধিক্কার জানালাম। আমি বিব্রত হয়ে কিরণের দিকে তাকালাম, কোথায় যেন গলায় আটকে গেছে। আমি বিকৃত করে ওকে বললাম, এটা ভুল, আমি তোমার মা আর তুমি আমার ছেলে, আমরা এগুলো করতে পারি না। আমি বুঝতে পারছি তুমি মা ছেলে ভালোবাসা আর নারী পুরুষের ভালোবাসা গুলিয়ে ফেলেছ। কিরণ জোর করে বলল, আজ রাতে আমি তোমার ছেলে নই এবং তুমি আমার মা নাও। আমরা দুজনেই একজন পুরুষ এবং মহিলা, যারা কিনা একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করছি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ও ঠিকই আমাকে চাইছিল, আর আমি কিনা এটাও কে মায়ের প্রতি নিখাত ভালোবাসা মনে করেছি। আমি ওকে ফিসফিস করে বললাম, তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলছো? ও আরো কাছাকাছি এসে বলল, দেখো আমি ছোট থেকে তোমার ভালোবাসা পাইনি। সেই ছোট থেকে আমি মাসির কাছে মানুষ হয়েছি। আমার কি অপরাধ ছিল বলো? সবকিছু থেকে আমাকে আলাদা করলে। আমি বলছি, তাকে দেখলে আমার হিংসে হয়। আমার একটা মিথ্যে বলিনি। সত্যি বলতে ছোট ছেলেটাকে আমি বেশি আদর করেছি। ওকে আমি কাছে পাইনি। কখনো দেখা গেছে বছরে 6 মাস আমার কাছে থাকলে বাকি 6 মাস থেকেছে ওর মাসির কাছে। কিন্তু ও যা চাচ্ছে সেটা কিভাবে সম্ভব? আমি বললাম, তোর মাথা কি ঠিক আছে? নিজের মায়ের সাথে কি এসব করার পরিকল্পনা করতে পারে? কিরণ করুণ হয়ে বলল, বিশ্বাস করো মা, আমি শুধু তোমাকে সোহাগ করতে চাই। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। আমি বুঝতে পারছি না ওকে কি করে বোঝাবো। আর ও আমাকে কি বোঝাতে চাইছে? ও আমাকে নারী হিসেবে চাইছে, আবার বলছে অসৎ উদ্দেশ্য নেই। নারী হিসেবে বলতে কি বুঝিয়েছে আমার পরিষ্কার হলো না। আবার হতে পারে আমি বেশি এলোমেলো চিন্তা করছি। আমার খেয়াল হলো প্রায় ও আমাকে জড়িয়ে ধরে থাকতে চাইলেও আমি কিন্তু এড়িয়ে যেতাম। কিন্তু সে কারণে আমাকে জড়িয়ে ধরলে এড়িয়ে যায়নি আজকে। কারণ ও ছোট হচ্ছে আর সাহস করে আমাকে বলে ফেলেছে। দুজনেই আমার ছেলে আর আমি চাই না ওরা নিজেদের মধ্যে অশান্তি করুক। সে আবার আমাকে নিয়ে আজ ভবিষ্যতেও আরো গাঢ় হবে, যা হলে ভালো হবে ওদের জন্য। ভগবান ভালো জানে, এতে আমার কোনো উদ্দেশ্য নেই। আমি স্পেস করে বললাম, আমাকে কথা দাও তুমি এগুলো কাউকে বলবে না এইসব বিষয়ে। কিরণ বলল, আমি কথা দিলাম। আমি লজ্জা নিয়ে বললাম, মা এখন আমাকে তোমার ভালোবাসা দেখাও। ও আমার উপর ঝুঁকে এসে আমাকে পাপ্পে খেতে লাগলো। আমিও খেতে লাগলাম। ও আমাকে ওর কোলে তুলে নিল। আমি আমার একটা হাত ওর পেছনে রাখলাম, তারপর ওকে আমার আরো কাছে টেনে নিলাম। আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। মনে মনে ভগবানের কাছে ক্ষমা চাইছি এসবের জন্য। ও ধীরে ধীরে আমার বুকে হাত দিচ্ছে। আমি কিছু বললাম না। কিরণ নিজের শৈশবে ফিরে যেতে চাচ্ছে। ও আমার বুকের খাবার খেতে চায়, আর কিছু না। ও তাই করতে লাগলো। এতে আমি নিজের প্রতি নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেললাম। ও আমার সব ধবধবে সাদা আপেলগুলো খাওয়া শুরু করে দিল। আমি বলে উঠলাম, হায় ভগবান, ক্ষমা করে দিও। আমার মাথা এখন ঠিকভাবে কাজ করছে না, সেটা বেশ বুঝতে পারছি। আমি ঘরের মধ্যে চলে গেছি। ওকে ধাক্কা দিলাম, আমার থেকে দূরে সরিয়ে রাখলাম। কিরণের চোখের দিকে তাকালাম। ও করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমিও যেন কেমন হয়ে গেলাম। হঠাৎ ফিসফিস করে বললাম, আমার লক্ষ্মী ছেলে, তুমি যে জায়গা থেকে এই পৃথিবীতে এসেছো সেই জায়গাটা ঘুরে দেখতে হবে। এই বলে ওর থেকে নেমে পড়লাম। গাড়ির অল্প জায়গায় নিজেদের কাজ সারতে হবে। আমার কথায় কিরণ রেডি হতে লাগলো। আমিও রেডি হলাম। তারপর পাশের সিটে বসে পড়লাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। তবে কোনো ঠান্ডায় আমার উপর কোনো প্রভাব ফেলতে পারলো না। আমাকে কাছে টেনে নিলাম। আমার তখন বেশ মজা লাগছিল। এবার আমার দিকে চাইলো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ও আমার নিচে নামা শুরু করলো। ওর ছোঁয়াতে আমার দুনিয়া এলোমেলো হয়ে যাচ্ছিল বারবার। কিন্তু যখনই কিরণ আসলো কাজটা শুরু করতে যাবে, তার ঠিক পূর্ব মুহূর্তে ভগবান আমাকে সম্মতি দিলেন। আমাকে আটকে দিলাম আর বললাম, অনেক হয়েছে আর না, আমি তোমার মা, এই কথা কেন ভুলে যাচ্ছ? কিরণ বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে এসব করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি চেয়েছিলাম শুধু তোমাকে একটু জড়িয়ে ধরে থাকতে, স্বামীর মতন করে। আমি বললাম, হ্যাঁ তো সে তো হয়েছেই, সাথে আরো অনেক কিছু হয়েছে। আর না এখন বাবা, আমার মাথা ঠিক ছিল না এতক্ষণ। কিরণ বলল, সিট আমরা অনেক দূরে চলে এসেছি, আর একটু এগুলো কিছু হবে না। আজকের পর থেকে রাতের কথা আমরা কেউ মনে রাখবো না, প্লিজ মা না করো না। আমি বললাম, আমি তোমার বাবা ছাড়া আর কারোর সাথে এগুলো করিনি, তুমি আমাকে অপরাধী করে তুলো না। কিরণ মন খারাপ করে বলল, তুমি যখন চাও না তবে বেশ, আমি আর এগোবো না। আমি ভেবেছিলাম ও জোর করবে, কিন্তু আমাকে চমকে দিয়ে চুপ করে বসে রইল। সত্যি বুঝলাম ওর এমন কোনো উদ্দেশ্য ছিল না। ভগবানকে মনে মনে ধন্যবাদ দিলাম আমি। আর আমি খুশি হয়ে বললাম, আমার লক্ষ্মী ছেলে, তুমি আমাকে না আটকালে হয়তো আজ তুমি মস্ত বড় একটা অপরাধ করে বসতাম। এখানে একদম আমার মুখে ওরটা ধরে রেখেছিল। আমাদের কথা বলার সময় সেটা সবাই একটু একটু করে চেপে গিয়েছে হয়তো, এই আশায় যে আমি আগের মতো রাজি হয়ে যাব, কিন্তু তার হয়নি। আর তাই যখন আমাকে জড়িয়ে ধরে থাকার চেষ্টা করছিলাম, তখন ওরটা বড় হয়ে গেল। এর মধ্যেই এই ঘটনায় আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। আমরা একে অপরের দিকে চেয়ে থাকি। অনেকক্ষণ কিরণ আমার কাঁধে মাথা রেখে বলল, ভগবান সহায় হও, আমার আশাটা পূরণ করো।
আমি চোখে ঝাপসা দেখছি। আমি শুধু বললাম, হ্যাঁ কিরণ। কিরণ বলতে থাকে, আমি সবসময় ভগবানের কাছে চেয়েছি তিনি যেন আমার ছোটবেলা ফিরিয়ে দেন, তিনি যেন আবার আমাকে তোমার কাছে আশ্রয় দান করেন। ও হালকা করে হাসলো। কিছুক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না, একটু নড়লামও না। আমি ওকে জড়িয়ে ধরে কাঁদছি, আর কিরণ আমাকে ধরে আছে আর মাথায় বিলি কেটে দিচ্ছে। কি বললে তুমি? না বললে আমি এগোবো না। আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমি বললাম, আমি কিছু বলতে পারবো না, যা ইচ্ছে করো। আমি ওকে অভয় দিলাম আর বললাম, চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। তুমি একটু কিছু করো আমার কথা মতো। কিরণ কিছুক্ষণ পরই তাই করতে থাকলো। আমি তখন কান্না করছিলাম। তা দেখেও বললো, কেঁদো না, ভগবানের ইচ্ছে ছিল তুমি, আমি আর ভগবানের বিরুদ্ধে যেতে পারি না, বরং এসব আমরা উপভোগ করি। দেখো, আমার মনে হয় তুমি কেঁদেছো বলে ভগবান আমাদের দিকে তাকিয়েছেন। তোমার ছেলেকে এত কাছে থেকে কোনোদিনও পাবে না। আমি ভাবলাম মনে আর কোনো সংশয় থাকলেও এই মুহূর্তে এসব করা ছাড়া আর কোনো উপায় নেই। অতঃপর উপভোগ করার সিদ্ধান্ত নিলাম। আমরা দুজনেই একে অপরের আবেগে উপভোগ করছিলাম। আমার সব সমস্যা কেটে গেছে। ধীরে ধীরে ওকে গ্রহণ করা শুরু করলাম। এখন চাইলেও আমি আর উঠতে পারলাম না, কিন্তু আমারও খুব ভালো লাগছে, সুতরাং সেদিকেই মনোনিবেশ করলাম। এদিকে এভাবেই চলতে চলতে আমরা দুজনেই থেমে গেছি। দুজনের গায়ে আলোচিত করছে। এমন সময় কিরণ বলল, আমার হয়ে যাবে যে কোনো সময়। বলতে বলতেই ও আমাকে গায়ের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ছেড়ে দিল। এদিকে আমারও প্রায় তার সাথে সাথে হয়ে গেল। আমি ক্লান্ত হয়ে ওর উপরে বসে রইলাম। ধীরে ধীরে আমি ওর থেকে নেমে পাশের সিটে বসলাম। কিরণও উঠে বসলো, তারপর আমার কাঁধে মাথা রাখলো আর আমাকে বলল, এটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। আমি ওর মাথায় হাত রেখে, ওর বেশ ক্লান্ত হয়ে পড়েছে, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আমি ঘুমালাম না অনেকক্ষণ। ভাবলাম আজ কি হয়ে গেল, সামান্য জড়িয়ে ধরা থেকে কি শুরু হয়ে গেল, আর আমরা কিসব করে ফেললাম। এরপর গাড়ি থেকে টিস্যু নিয়ে ভালোভাবে নিজেকে পরিষ্কার করে নিলাম। হাসপাতালে যেতে হবে, সেখান থেকে ভালো মতো ফ্রেশ হয়ে আসে গাড়িতে এলাম, আর কিরণ জেগে উঠেছে। আমি ওর পাশে বসলাম, স্বাভাবিকভাবে বললাম, অবশেষে আমার রাজা জেগে উঠেছেন। কিরণ বলল, হ্যাঁ মা, তুমি কি তোমার গায়ে কাপড় দিয়েছো? আমি জবাব দিলাম, হ্যাঁ। কিরণ আর সোনা, গত রাতে সবকিছু অসাধারণ ছিল। আমার বাবুটা বড় হয়ে গেছে। ও মাথা নিচু করে হাসলো। আমি আরো বললাম, আমি আমার পুরো জীবনে এমন কিছু অনুভব করিনি। জানি এটা অন্যায়, কিন্তু এই অন্যায় বারবার করতে চাই আমি। ওর চোখের দিকে আলো দেখা গেল। নিজেকে সামনে নিয়ে বলল, আমিও চাই। তুমি আমার প্রথম নারী, এটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। আমি বললাম, হ্যাঁ, এটা আমার জন্য সেরা মজা লাগছিল। আমি ওর হাত ধরে বিকৃত করে বললাম, ঠিক আছে বাবা, তোমার বাবা যেন কখনো এসব জানতে না পারে।